শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ, তবে গাবতলী বাস টার্মিনালে আজ খুব বেশি ভিড় দেখা যায়নি। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যারা টার্মিনালে এসেছেন তারা পড়েছেন ভোগান্তিতে। নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে না কোনো গাড়ি, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেকে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন মহাসড়ক ও ফেরিঘাটে তীব্র যানজট থাকায় সময়মতো ঢাকায় ঢুকছে না কোনো গাড়ি। এদিকে সুরক্ষাবিধি মানার বেলায় অবহেলা দেখা গেছে। ঘরমুখো মানুষকে সচেতন করতে মাইকিং করছেন পরিবহন মালিক সমিতির কর্মীরা। 60% ভাড়া বেশি দিয়ে অতিরিক্ত ভাড়া আমাদের কাছে, আমরা বুঝি যে অতিরিক্ত। টিকিট আগেই কাটা আছে, আশা করছি টাইমে পাবো, কিন্তু ঈদের সময় যেহেতু একটু লেট হওয়াটাই স্বাভাবিক। গাড়ির টিকিট তো আমি কালকে এনেছি, কিন্তু 10:30 গাড়ি এখনো ছাড়েনি। আইসাই আটকে গেছি গা, এখানে জাম গুতাই আইসে হারা রাস্তা, এখানে এসে একবারে আটকে গেছি। জাম তো ছাড়ার কোনো কথাই নাই, আমরা এখন প্রোগ্রাম দিতে ভুগতেছি। বৃষ্টিতে ভিজতেছি, আবার বাসে কতক্ষণ ধরে ওয়েট করবো, বসে আছি, এতক্ষণ ধরে ওয়েট করা যায়? করোনার ব্যাপক সংক্রমণের মাঝেই প্রিয়জনের সাথে ঈদ করতে বাস, ট্রেন, লঞ্চে রাজধানী ছাড়ছে মানুষ। মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘাড়িন্দা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত প্রায় 22 কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমাতে গতরাতে প্রায় 2.5 ঘন্টা টোল আদায় বন্ধ ছিল, যার প্রভাব পড়েছে এই মহাসড়কে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি। রাস্তায় গাড়ি যায় না, চলে না, রাস্তায় জ্যাম পুরোটাই। আমরা তো খুব কষ্টে মনে করেন যে এখানে বসে রয়েছি, যে গাড়ির চলাচল ঠিকমতো হইতেছে না। রাস্তায় শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচুর কষ্ট, খাওয়া না দাওয়া না, এখানে কোনো হোটেল নাই, কিছু নাই। জাম তো ছাড়ার কোনো কথাই নাই, আমরা এখন প্রোগ্রাম দিতে ভুগতেছি। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আজও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। লঞ্চে অর্ধেক যাত্রী নেয়ার বিধিনিষেধ মানা হচ্ছে না। ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। এই রুটে 13টি ফেরি ও 83টি লঞ্চ চলাচল করছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রুটেও বেড়েছে গাড়ির চাপ। পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর যুক্ত হয়েছেন আমার সঙ্গে। তানভীর, দুপুরের পর কি বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে একটু? সৌমিত্র, দুপুরের পর এখন পর্যন্ত আমরা যেখানে চিত্রটি দেখছি সেখানে চাপ যে খুব বেশি আগের চাইতে বেড়েছে সেটি কিন্তু বলা যাবে না। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু সেই অনুযায়ী চাপ এখনও নেই। এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা এখানকার যারা পরিবহন মালিক এবং পরিবহন ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে যাত্রীর চাপ একেবারে নেই বললেই চলে। এবং আজ মূলত যাত্রী যারা আসছেন তারা অগ্রিম টিকিট কেটেছিলেন, এবং যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের সংখ্যাই কিন্তু আজকে বেশি। কিন্তু আজকেই টিকিট কিনে যে আজকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন তেমন কিন্তু দেখা যায়নি। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও কিন্তু কিছুটা উদাসীনতা লক্ষ্য করা গেছে। মানে মালিক সমিতি যারা আছেন তারা কিন্তু একটু পরপর মাইকিং করে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সবাইকে নির্দেশ দিচ্ছে, কিন্তু তারপরও কিন্তু মাস্ক পরায় অনেকের মধ্যেই দেখা গেছে অনীহা। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে বাস আসতে দেরি হচ্ছে, এবং ফেরিঘাটের ওখানেও কিন্তু যানজটের কারণে অনেক যানবাহন আটকে আছে এবং সেগুলো সময় মতো আসতে পারছে না। এবং যাত্রীরা 3.5 থেকে 4 ঘন্টাও বসে আছেন, কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এখনও তাদের যাত্রাটি শুরু করতে পারেনি। এছাড়া আরও অন্যান্য দিক থেকেও কিন্তু তাদেরকে অনেক ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, এবং তারা কিন্তু সেটিকে নিয়েই সঙ্গে করেই তারা হচ্ছে সৌমিত্র ঘরমুখো হচ্ছেন। ধন্যবাদ আপনাকে তানভীর। ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনেই স্টেশন ছাড়ছে ট্রেনগুলো, এবং রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি কোনো শিডিউল বিপর্যয় নেই। এখনও যাত্রীচাপ তেমন না থাকায় স্বাস্থ্যবিধি মানাতে তেমন কোনো সমস্যাও হচ্ছে না। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়া ট্রেনে ওঠার আগে দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস। ট্রেন কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানিয়েছেন স্বাস্থ্যবিধি নিশ্চিত অর্ধেক আসনের টিকিট বিক্রি হয়েছে। এবারে ঈদে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেইল কমিউটার ট্রেন চলবে সারা দেশে। এর মধ্যে ঢাকা ছেড়ে যাবে 25 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল কমিউটার ট্রেন।
একটু ঝুঁকি নিয়ে হলেও যেতে হচ্ছে, কারণ পরিবার আছে, আর ঈদ উপলক্ষ করেই কিন্তু পরিবারের কাছাকাছি যাওয়া হয়। যারা ফ্যামিলি নিয়ে আছে তারা না গেলেও পারতো, বিশেষ করে যারা ব্যাচেলর তাদের জন্য আর কি একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য তারা হয়তো যাচ্ছে। বাবা মারা একাই থাকে, না গেলে কেমন হয়, মন খারাপ করবে। সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হলো যাত্রীদের স্বাস্থ্যবিধিটা। আমরা মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, কোনো যাত্রী মাস্ক বিহীন এবং টিকিট বিহীন স্টেশনে প্রবেশ করতে পারছেন না। লকডাউন শিথিলের তৃতীয় দিনে মার্কেটে ক্রেতাদের উপস্থিতি ছিল মোটামুটি। বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা বাড়ে। ঈদের কেনাকাটার পাশাপাশি অনেকেই জরুরি কেনাকাটার স্বার্থেও মার্কেটে এসেছেন। আগের চেয়ে মাস্ক পরার বিষয়ে মানুষের সচেতনতার চিত্র দেখা যায়, তবে অনেক ক্রেতাদের উদাসীনতাও দেখা যায়। ঈদের কেনাকাটায় শিশুদের পোশাক, জুতার চাহিদা ছিল বেশি। করোনা সংক্রমণ ঝুঁকিতে ক্রেতা সংখ্যা কম হয়, অন্যান্য ঈদের মতো বেচাকেনা জমে ওঠেনি বলে মত ব্যবসায়ীদের। তবে তারা ঈদের আগের দিন পর্যন্ত বেচাকেনা ভালো হবার এবং স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশা প্রকাশ করে। কিছু প্রয়োজন থেকেই যায়, যেহেতু একটা লকডাউনের একটা পিরিয়ড গেল, সো অনেকের প্রয়োজনের কারণে এখন বের হতে হচ্ছে আর কি। বেচাকেনি তেমন একটা হচ্ছে না, লোকজন নেই তো। মানুষ এমনিতে আতঙ্কে, মনে করেন ওটার সরকার যেভাবে বলছে হিসাবে তো মানুষ বাইরে হইতেছে না। অনেক লোকজন, ঠিক আছে, আমার প্রয়োজনে আমি আসছি। কিছু কিছু মানুষ মানছে, কিছু কিছু মানুষ মানছে না, এরকম। এরিয়াতে থাকা হয় না, আশা উপলক্ষে একটু কেনাকাটা করে নিয়ে যাওয়া। এই বাচ্চাদের জন্য কিনতে এসেছি, লকডাউন ছিল তো বের হতে পারিনি। ঈদের পর কঠোর লকডাউনে 23 জুলাই থেকে শিল্প কলকারখানা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। চুয়াডাঙ্গায় বিজিবির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের অর্থনীতি ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সব কিছু বন্ধ থাকবে তখন, যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। সড়ক পথে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিআরটিএ। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, হালকা বর্ষণ ও কোরবানির পশুবাহী যানবাহনের কারণে কোথাও কোথাও চলাচলে ধীরগতি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শোকের মাস আগস্টের প্রধান কর্মসূচি অসহায়, খেটে খাওয়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। পরিবহন শ্রমিক ও মালিকদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং নিয়ম মেনে যাত্রী পরিবহনের আহ্বান জানাচ্ছি। অতিরিক্ত ভাড়া যেন কোনো অবস্থাতেই আদায় না করা হয়, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশনা দেওয়া হচ্ছে। জমে উঠতে শুরু করেছে সারা দেশে কোরবানির পশুর হাট। তবে সবখানেই স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা উপেক্ষিত। সিটি, জেলা ও উপজেলা সবখানেই বসেছে কোরবানির হাট। দেশি বিদেশি নানা জাতের পশু নিয়ে হাটে গেছেন ক্রেতারা। ভিড় জমাচ্ছেন বিক্রেতারাও। মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি, অনেকে কিনছেন, কেউ বাজার ঘুরে দাম যাচাই করছেন। ক্রেতারা বলছেন দাম অনেক বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন করোনাকালে ক্ষতির সম্মুখীন তারা, লোকসান পুষিয়ে নিতে ন্যায্য দামই হাঁকছেন। এদিকে হাতে স্বাস্থ্যবিধি ভুলে চলছে সবকিছু। মাস্ক ছাড়াই বেশিরভাগ মানুষ, এতে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে প্রশাসনের তদারকি তেমন একটা নেই। তো ভালোই দেখছি, এবছরে গরুর বাজার ভালো আছে। চাহিদা ধরেন আরো বেলা গেলে বোঝা যাবে, তবে এখন দুই চারজন দাম বলতেছে। আমাদের দেশে প্রজন্মর গরু খুব ভালো দাম আছে। কৃষক, শ্রমিক, জেলে মেহনতি মানুষ সবাই কোরবানি দিতে পারবে। রাজধানীর আফতাবনগর হাট থেকে সহকর্মী নাজমুল হোসেন যুক্ত হয়েছেন। নাজমুল, হাটে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? বিক্রেতারা কোরবানির পশুর দাম কেমন হাঁকছেন? সৌমিত্র, আসলে ক্রেতা সমাগম কিন্তু আজকে কম, যেহেতু আজকে হাট শুরু হয়েছে। আর ক্রেতা যারা আসছেন তারা হতাশ হচ্ছেন, কারণ অনেক বেশি দাম কিন্তু হাঁকাচ্ছেন ব্যাপারীরা। তারা গরুর দাম একেবারেই যেটা বলছেন যে মানে যে দাম গত বছর ছিল তার চেয়ে দ্বিগুণ দাম চাচ্ছে। আমি আপনাকে একটু পেছনে অবস্থা দেখাতে চাই যে এই বিশাল বড় যে এই হাটে, এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা এসেছেন
তারা কিন্তু গরু বিক্রি করতে এসেছেন। আসলে সামাজিক দূরত্ব বিষয়টা এবং যে স্বাস্থ্যবিধি এটা অনেকটাই উপেক্ষিত, কারণ বেশিরভাগ ব্যাপারী যারা আছেন তারা কিন্তু মাস্ক ব্যবহার করছেন না, তারা মুখে মাস্ক ব্যবহার করছেন এবং অনেক ক্রেতার মুখে কিন্তু মাস্ক নেই। আর যেহেতু এখানে খাওয়া দাওয়া থাকা সব ধরনের ব্যবস্থাই রয়েছে, তো এই করোনার যে সংক্রমণের যে সবচেয়ে বড় যে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ডেল্টা ভ্যারিয়েন্টের বিভিন্ন অধ্যুষিত সীমান্তবর্তী এলাকা থেকে কিন্তু এই গরুগুলো নিয়ে এসেছেন ব্যাপারীরা। সেক্ষেত্রে কিন্তু প্রচারণা চালানো হচ্ছে, যারা হাট ইজারা নিয়েছেন তাদের পক্ষ থেকে, কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু সেই বিষয়টাকে আমলে নিচ্ছেন না। এখনও অনেক ট্রাকে করে কিন্তু গরু আসছে, যেহেতু গত বছরের একটা অভিজ্ঞতা রয়েছে, শেষ দিকে গরু নিয়ে কারাকারি হয়েছিল, মানুষ গরু যে কোরবানির পশু আসলে পায়নি, প্রচুর চাহিদা ছিল শেষের আগের দিন। এই অভিজ্ঞতাটার আলোকে কিন্তু এবার যারা ব্যাপারী আছেন তারা কিন্তু দাম অনেক বেশি চাচ্ছেন এবং তারা গরু কাঙ্ক্ষিত লাভ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে গরুর দাম সেভাবেই ক্রেতার যে নাগালের মধ্যে সেরকম দাম হাঁকাচ্ছেন না। তবে একটি বিষয় হচ্ছে যে এই একটি বড় বড় ট্রাকে করে ব্যাপারীদের কিন্তু 10-12টি গরু আনতে কিন্তু 30 থেকে 35 হাজার টাকা গাড়ি ভাড়া দিতে হচ্ছে, ট্রাক ভাড়া দিতে হচ্ছে এবং অনেক রকম ঝক্কি ঝামেলা আছে। তারপরও তারা কিছু টাকা কিছু লাভের আশে তারা যেহেতু ব্যাপারীরা আসেন, সেক্ষেত্রে আসলে নানা রকম পথে ঘাটে প্রতিবন্ধকতা রয়েছে। যে বিষয়টি বলার মতোই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু আপনার সাথে সৌমিত্র কথা বলছি। আসলে আগামীকাল কিন্তু ক্রেতা সমাগম অনেক বাড়বে, তবে যেহেতু এবার অনলাইনে গরু বেশি বিক্রি হচ্ছে সে কারণে ধারণা করা হচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণ অনেক বেশি, অনেক ক্রেতা সচেতন, তারা অনলাইনে গরু কিনছে, তারা এবার আসবেন কিনা সেই বিষয়টা দ্বিধার মধ্যে রয়েছে। তবে যারা নিয়মিতভাবে কোরবানির পশু কিনতে হাটে আসেন তাদের আনাগোনা কিন্তু আগামীকাল বাড়বে, কারণ আজকে অনেক বেশি দাম কিন্তু ব্যাপারীরা বলছেন। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে নাজমুল, সাবধানে থাকবেন। দেশে করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 204 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 17,669 জন। নতুন শনাক্ত হয়েছে 8,489 জন। পরীক্ষানুপাতে শনাক্তের হার 29.6%। নমুনা পরীক্ষা হয়েছে 29,214টি। এ পর্যন্ত শনাক্ত 10,92,411 জন। 24 ঘন্টায় 8,820 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 9,23,163। মৃত 204 জনের মধ্যে পুরুষ 125 আর নারী 79 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 82 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 49, চট্টগ্রামে 32, রাজশাহীতে 20, রংপুরে 10, বরিশালে 5, ময়মনসিংহে 4 ও সিলেটে 2 জন মারা গেছেন। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এতে তীব্র হয়েছে চিকিৎসা সংকট। আক্রান্তদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। রোগীদের বড় একটি অংশই শ্বাসকষ্ট নিয়ে আসায় বেড়েছে আইসিইউর চাহিদা। 60-65% শ্বাসকষ্ট নিয়ে যারা আসছেন তাদের মৃত্যুর সংখ্যা বেশি। এরই মধ্যে রাজধানীর সব করোনা হাসপাতালে সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছেন, ফলে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ঢাকা ডিএনসিসি হাসপাতালের 212টি আইসিইউ এর মধ্যে 168টিতে রোগী ভর্তি। হাসপাতালটিতে আরও 1000 রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। বিক্রমপুর থেকে শ্বাসকষ্ট, জ্বর। প্রত্যেকটা হসপিটালে প্রায় 30,000-40,000 টাকা মতো খরচ হয়েছে, কোনো কাজ হয়নি। সবাই আমার বাবার জন্য দোয়া করে, আমার বাবাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এখন চলে যাইতেছি আর কি, বেড খালি নাই, আইসিইউ খালি নাই, আর মনে হয় টিকবে না আর কি। বিষয়টা এই পর্যায়ে আসছিল আর কি একসময়, তো কালকে রিপোর্ট আসছে, এই রিপোর্টের যে নেগেটিভ, এখন মনে হয় করোনা নাই। যে অধিক সংখ্যক রোগীদের নিতে পারি সেই সক্ষমতাটা আমরা বাড়াচ্ছি। পাশাপাশি আমাদের যে জেনারেল বেডগুলো ছিল, যেগুলো 500 বেড ছিল, সেই পুরো 540-র মতো আমাদের রুম রয়েছে। প্রত্যেকটা রুমে আমরা আসলে সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনছি এবং আজকে থেকে কাজ শুরু করেছে। ঈদে বাড়ি ফেরার খবর জানাবো। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী মহসিনুল হাকিম যুক্ত হয়েছেন। মহসিন, সদরঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে সেগুলোর কি চিত্র দেখছেন? ধন্যবাদ। সদরঘাটে বিকেল থেকে আসলে আনুমানিক 5টা থেকেই লঞ্চ ছেড়ে যাচ্ছে একে একে বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় উদ্দেশ্যে যেগুলো ছেড়েছে এবং এখনো ছাড়ছে একের পর এক। যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে সদরঘাটে সচরাচর ঈদের আগে যেরকম তীব্র চাপ থাকে, এমনকি গতকালও যেমন চাপ দেখেছি আমরা, ঠিক আজকে এখন পর্যন্ত সেই পরিমাণ তীব্রতা দেখছি না চাপের। মানুষ আসছে,
একটির পর একটি লঞ্চে মানুষ উঠছে এবং চলে যাচ্ছে, যেগুলো ছেড়ে যাচ্ছে, আর যেগুলো পরে ছাড়বে সেগুলোতেও মানুষ উঠে বসছে। আসলে এখানে স্বাস্থ্যবিধি মানানোর জন্য তৎপরতা রয়েছে এবং একই সঙ্গে যে লঞ্চগুলোতে যেন অতিরিক্ত যাত্রী না নেওয়া হয়, ছাদে যেন কোনো যাত্রী না নেওয়া হয় সেই বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে এবং সেগুলো মোটামুটিভাবে মেনে চলছে। লঞ্চের ভেতরে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্বের যে বিষয়টি দেখছি সেটি কোথাও কোথাও ব্যাহত হচ্ছে, তবে এই পর্যন্ত আমি যে কটি লঞ্চ ছেড়ে যেতে দেখেছি মোটামুটি সহনীয়। ধন্যবাদ আপনাকে মহসেন। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে হচ্ছে এই আয়োজন। এবার হজের সুযোগ পেয়েছেন সৌদিতে বসবাসকারী 60,000 মুসল্লি। এরই মধ্যে মক্কায় পবিত্র কাবাগর তাওয়াফ শুরু করেছেন মুসল্লিরা। পরে বাসে করে মিনায় যাবেন হজযাত্রীরা। রোববার সারাদিন সেখানে অবস্থান করবেন তারা। সোমবার ফজরের নামাজ আদায় করে যাবেন আরাফাতের ময়দানে। করোনার কারণে এবার কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সৌদি আরব। 2 ডোজ টিকা গ্রহণ সহ নানা ধাপ পেরিয়ে এবার হজের সুযোগ পেয়েছেন 18 থেকে 60 বছর বয়সীরা। বিশ্বে 40,91,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। একদিনেই মৃত্যুবরণ করেছেন 8,500-এর মতো মানুষ। আবারও দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবারও করোনার প্রকোপে প্রায় 1,500 মানুষ মৃত্যুবরণ করেন লাতিন দেশটিতে। 45,000-এর মতো মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাস। ইন্দোনেশিয়ায় 24 ঘন্টায় প্রাণ গেছে 1200-র বেশি মানুষের। দেশটির আরও 54,000 মানুষের দেহে পাওয়া গেছে করোনা। এদিন রাশিয়ায় 799, ভারতে 560 ও কলম্বিয়ায় 500 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 287 জনের। বিশ্বে মোট শনাক্ত 19 কোটি ছাড়িয়েছে। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁসার্থ রিগা বিভাগে সেরার পুরস্কার জিতেছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা আনক্লাচিং দ্য ফিস্টস। এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূর। এছাড়া ওই বিভাগে স্পেশাল মেনশনে পুরস্কার পেয়েছে নোচে দে ফুয়েগো মুভিটি। এছাড়া সেরা মৌলিক ল্যাম্প এবং জুরি পুরস্কার পেয়েছে গ্রেট ফ্রিডম। উৎসবের 74তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের মোট 19টি চলচ্চিত্র মনোনয়ন পায় এই বিভাগে। আজ স্থানীয় সময় রাতে ঘোষণা করা হবে স্বর্ণ পাম জয়ী মুভির নাম। টিকিটের সাথেই বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন হোটেলের ভুয়া বুকিং ধরিয়ে দিচ্ছে কিছু ট্রাভেল এজেন্ট। কোয়ারেন্টাইন স্টিকারের গাড়িতে তাদের এয়ারপোর্ট পার করে দিচ্ছে হোটেল এজেন্টরা। অগ্রিম নিয়ে নিচ্ছে 14 দিনের পুরো ভাড়া। এরপর বাড়ি যেতেও বাধা নেই, শর্ত শুধু 14 দিনের জন্য রেখে যেতে হবে পাসপোর্ট। টিকা ছাড়া দেশে ফেরাদের কোয়ারেন্টাইন নিয়ে এই বাণিজ্য এখন রমরমা। ধারণ ক্ষমতার কয়েক গুণ বুকিং ইস্যু করেছে হোটেলগুলো। অফলাইনেও বিক্রি হচ্ছে বুকিং। যে রিসিভ করছে এয়ারপোর্টে যে কন্ট্যাক্ট করছে, কে কন্ট্যাক্ট করছে? যে বাইরেতে কন্ট্যাক্ট করছে অনলাইনে পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড আকারে নিয়ে নেয়। ওয়ার্ড আকারে নিয়ে এটা এডিট করে ফেক মানে রিজার্ভেশন দিয়ে ওরা বানিয়ে 20 রিয়াল 15 রিয়াল করে ভাড়া দিচ্ছে। 1,80,000 প্রায় 2 লাখের উপর। প্রায় 2 লাখের উপর। এটা এজেন্সির কোনো নাম তো আমার সরাসরি গোল্ডেন সিটি এরকম হতে পারে। এই যে বুকিংটা বলতেছেন আমার আগে পিছে, ওইটা ওনার দেখার দরকার ছিল। আমি যখন এয়ারপোর্টে নামছি তখন দরকার ওনারও এই যে জিনিসটা এটা দেখার দরকার ছিল যে আমাদের বুকিং ডেটটা কোথায়। সে বাউন্ডারি যেতে পারে, কি বলবেন? তার ওয়াইফকে সে হোটেলে রেখে সে চলে যেতে পারে বাউন্ডারি, তার গাড়ি নিয়ে মাল নিয়ে। সে অনেক মালপত্র বাসার হাউস। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রচারের পর দ্রুত ব্যবস্থা নিয়েছেন নাটোর 2 আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসন। করোনা প্রতিরোধ কমিটির জরুরি ভার্চুয়াল সভায় বিষয়টি তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপর হাসপাতাল পরিদর্শনে যান এমপি শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় হাসপাতালের সহকারী পরিচালককে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারা। করোনা ওয়ার্ডে সবার প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এমন সংবাদ প্রচার করার জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ঘটনা। তো আমি বলবো যে এখানে আমাদের সদরের যারা চিকিৎসক আছেন এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, আপনারা একটু বিশেষ ভূমিকা গ্রহণ করেন। ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনকে, কারণ তারা একটা সুন্দর একটি নিউজ উপস্থাপন করেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এর পরবর্তী কোনো সময়ে কোনো লোক ভিতরে করোনা রোগীর কোনো আত্মীয় স্বজন ভিতরে প্রবেশ করতে পারবে না। ছোটোখাটো যে অব্যবস্থাপনা রয়েছে যেটি আমাদের নজরে এসেছে, আমরা এই মুহূর্তে নির্দেশনা প্রদান করেছি যে করোনা রোগীর যারা ভিজিটর তারা ভিতরে প্রবেশ করতে পারবে না। অতিলোভী কিছু গরু ব্যবসায়ীর জন্য সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষিত করতে ত্রিমাত্রিক এই বাহিনীর আধুনিকায়নে এরই মধ্যে সার্ভেইলেন্স ইকুইপমেন্ট স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি, রায়ট কন্ট্রোল ভেহিকল স্ক্যানার ও দ্রুতগামী জলযান, অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন সংযোজন করা হয়েছে। দেশের 9টি ভেন্যুতে মোট 2736 জন এই ব্যাচের প্রশিক্ষণে অংশ নেন। অতিলোভী ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে যেগুলি করে, সেই জন্যই এই দুর্ঘটনাগুলি ঘটে। তা আমাদের বিজিবি কঠিন অবস্থায় আছে। আমরা যতটুকু সম্ভব, যতটুকু আমাদের ইনফরমেশন ভিত্তিক, আমরা বিজিবি সেগুলো কিন্তু দমন করে যাচ্ছে। বৈধভাবে সীমান্ত পারাপারের প্রবণতা অনেক কমেছে এবং যারাই পার হচ্ছে, যেমন মহেশপুর সীমান্তে, সাতক্ষীরা সীমান্তে, চুয়াডাঙ্গা সীমান্তে, তারা আমাদের এই অতিরিক্ত টহলের জন্য ধরা পড়ছেন। আমরা তাদেরকে আইনের আওতাভুক্ত করতে পারছি। দিনাজপুরে ফুলবাড়িস্থ 29 বিজিবির সদর দপ্তরে 96তম রিক্রুট ব্যাচের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতায় একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। তাই সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি। 219 জন রিক্রুট সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় তাদের অভিনন্দন জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ভিজিএফ এর চাল বিতরণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। দুপুরে ভোলার ঘুইঙ্গার হাট বাজারে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তোফায়েল আহমেদ বলেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার এইগুলো। ভোলা সদর উপজেলার 13টি ইউনিয়নের মানুষ পাবে এই সহায়তা। আওয়ামী লীগ যখন মানুষকে করোনা সম্পর্কে সচেতন করে আসছিল, সেই মুহূর্তে একটি গোষ্ঠী ধর্মের নামে করোনা নিয়ে মিথ্যাচার করে, সেই জন্য সারা দেশে আজ করোনা ছড়িয়ে পড়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ভাটারায় ছিন্নমূল ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য AK-M রহমতুল্লাহ, সংসদ সদস্য হাবিব হাসান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল হয়, আল্লাহর নাম নেওয়া হয়, সেই কারণে এই দেশে করোনা আসবে না। এই যে ধর্মের নাম করে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, রাজনীতির নামে জনসভা করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বক্তব্য দিয়ে, যার কারণে কিন্তু আজকে সারা দেশে করোনা ছড়াই গেছে। মানুষ আজকে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকেই। নাটোরে করোনা উপসর্গ থাকা ও করোনা আক্রান্তদের সেবায় জেলা বিএনপির উদ্যোগে হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। দুপুরে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সেন্টারের উদ্বোধন করেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হেল্প সেন্টারে রয়েছে 12টি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, ঔষধ সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। দেশের এই মহামারীর সংকটে দল মত নির্বিশেষে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের করোনা মোকাবেলা করার আহ্বান। করোনা সংক্রমণ বাড়ায় ফের রাত্রিকালীন কারফিউ জারি হলো স্পেনের পর্যটন অঞ্চল কাতালোনিয়ায়। শুক্রবার প্রদেশের প্রশাসন সপ্তাহব্যাপী কারফিউর ঘোষণা দেয়। রাত 1টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত বহাল থাকবে কড়াকড়ি। শনিবার প্রথম প্রহর থেকেই কার্যকর হয় এই নির্দেশনা। মূলত নাইট ক্লাব, রেস্টুরেন্ট ও বারে জমায়েত এড়াতেই কারফিউর ঘোষণা। বার্সেলোনা সহ পর্যটন এলাকাগুলো থাকবে কড়াকড়ির আওতায়। করোনার টিকা কেনা, প্রয়োগ এবং করোনা টেস্টের খরচের বিষয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের। দুপুরে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রায় 15 লাখ করোনা পরীক্ষার হিসেবে গড়মিল স্পষ্ট। এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামতের কোনো জবাব দিচ্ছেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বলেও মন্তব্য করেন তিনি। করোনা টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনা টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ের এই খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করছেন। করোনা টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনার
টেস্টের খরচের বিষয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর। শনিবার দুপুরে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সাত মসজিদ এতিমখানা সহ বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসান মঞ্জুরের সহধর্মিণী নাজনীন হাসান। করোনার এই সংকটকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান হাসান মঞ্জুর। পরে এইচ.এম. এরশাদের আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া করা হয়। নাটোরে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেছেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শনিবার সকালে শহরের কানাইখালী মাঠ ও বড় হরিশপুর শেরি বাংলা স্কুল মাঠ ও পিটিআই সহ পৌরসভার বিভিন্ন স্থানে 4600 পরিবারের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন তিনি। এ সময় শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধানমন্ত্রী অসহায় মানুষের খাদ্যের যোগানের পাশাপাশি গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন, আমাদেরকে নির্দেশনা প্রদান করেছিলেন। আমরা ব্যক্তিগতভাবেও এই নাটোরে আমি 21টি বাড়ি 3 লক্ষ টাকা করে দিয়ে আমি নির্মাণ করে দিয়েছি দুস্থ মানুষ, গরিব মানুষকে। ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে প্রথম মাস্টার্স ক্লাস শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ। ক্লাসে বক্তা হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ডক্টর লেন ক্লার্ক এবং অন্যজন মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ মাইক ক্যাস্টেলুচ্চি। শুক্রবার রাত 8টায় 1 ঘণ্টাব্যাপী হয় ট্রেনিং প্রোগ্রামটি। স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হেনিলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কাবিল খান। প্রলয়ঙ্করী বন্যায় জার্মানিতে প্রাণহানির সংখ্যা 100 ছাড়িয়েছে। এ নিয়ে জার্মানি ও প্রতিবেশী দেশগুলোতে মৃতের সংখ্যা 150-র বেশি। এখনও নিখোঁজ প্রায় 1300 মানুষ। জার্মানির রাইনল্যান্ড প্যালাটিনেট প্রদেশেই প্রাণ গেছে 63 জনের। বন্যার পানির ঢল আর ভূমিধসের কারণে প্রধান সড়ক ও সেতু বিধ্বস্ত হওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে রাইন, ওয়েস্টফ্যালিয়া, সিনজিক সহ 12টি এলাকা। এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাইন, দানিউব আর মেউজ নদীর পানি। বন্যার কবলে পড়েছে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড আর লুক্সেমবার্গ। চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনিশিয়ান ও টেকনোলজিস্টরা। সকালে এই কর্মসূচি পালন করেন তারা। নিয়োগ বাস্তবায়ন কমিটি বলছে, টেকনোলজিস্টদের 1200টি পদ ও টেকনিশিয়ানদের 1800টি পদের জন্য মৌখিক পরীক্ষা গত 10 মার্চ শেষ হয়। কিন্তু করোনা মহামারীর এই সময়ে এখনও ফলাফল ঘোষণা করে নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রায় 75,000 টেকনিশিয়ান ও টেকনোলজিস্ট এই পরীক্ষায় অংশ নেয় বলে জানান তারা। 1800 পদের বিপরীতে উত্তীর্ণ হয়েছে প্রায় 2352 জন এবং টেকনোলজির 1200 পদের বিপরীতে মৌখিক পরীক্ষা দিছে আপনার 1922 জন। চূড়ান্ত রেজাল্ট প্রকাশের দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশ কেন তারা বাস্তবায়ন করছে না আদৌ আমাদের বোধগম্য নয়। এখন পর্যন্ত মৌখিক পরীক্ষা নিয়ে ফলাফল স্থগিত রাখা হয়েছে। কি কারণে হয়েছে তা আমরা জানি না। করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র 600 পরিবারকে খাদ্য সহায়তা করেছে জেএএন অ্যাসোসিয়েটস। বিকালে রাজধানীর পল্লবীতে পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এল কাফি। প্রত্যেক পরিবারকে চাল 10 কেজি, 2 কেজি ডাল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবে জেএএন অ্যাসোসিয়েটস। অনুষ্ঠানে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ পারভেজ ইসলাম সহ জেএএন অ্যাসোসিয়েটসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান আশিস কুমার চাকমা। সকালে বান্দরবান রাজার মাঠ এলাকায় পার্বত্য মন্ত্রীর বাসভবনে এসে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বীর বাহাদুর উষয় সিং। পরে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। খাগড়াছড়িতে করোনায় বিপাকে পড়াদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। দুপুরে সদর উপজেলার 4 নম্বর পেরাছড়া ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর 5 শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পেরাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলছে গণটিকাদান কর্মসূচি। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সিনোফার্মের টিকা দেওয়া হয়। আগে নিবন্ধন করেছে যারা, কেবল তারাই টিকা নিতে পারছেন। এদিকে রাঙ্গামাটিতে গত 24 ঘন্টায় 31 জন করোনা আক্রান্ত হয়েছেন। লকডাউন শিথিলের পর থেকে চাপ বেড়েছে হাটবাজারে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন বেশিরভাগ মানুষ। খাগড়াছড়িতে বাড়ির আঙিনায় গাঁজা চাষের দায়ে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। তাদের মধ্যে 2 নারী আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা সবাই একই পরিবারের সদস্য। এর আগে গতকাল ফুটবিল এলাকার অমলেন্দু চাকমার বাড়িতে অভিযান চালায় প্রশাসন। জব্দ করা হয় 5000-এরও বেশি গাঁজার চারা। মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি, এই প্রতিপাদ্যে বান্দরবান কেরানীরহাট চিম্বুক সড়কে বিভিন্ন প্রজাতির 24,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বিকালে নীলাচল রাস্তার প্রবেশ মুখে কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর শয় সিং। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, পৌর মেয়র ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। গাজীপুরে যাত্রীবাহী অটোরিকশার ওপর ডাম্প ট্রাক উল্টে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহগামী লবণবাহী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী সহ 2 জন নিহত হন। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর প্রায় আধ ঘন্টা সড়কে বন্ধ থাকে যান চলাচল। পলাতক চালক। জমকালো আয়োজনের মধ্য দিয়ে 1 মাসের অবকাশে গেল ভারতের কেরালা রাজ্যের একদল হাতি। শনিবার আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা হয় কেরালার মন্দিরে। ভাদাকুন্নানাথান মন্দিরের আয়োজনে যোগ দেন কয়েকশো ভক্ত। কেরালার এই মন্দিরে প্রায় 50টি হাতি রয়েছে। সারা বছরই ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটে এদের। এই কারণে বছরের 1টি মাস বিশ্রামে পাঠানো হয় হাতিগুলোকে। এই রেওয়াজ পরিচিত আনায়ুতু নামে। এই সময় হাতিগুলোকে ভালো ভালো খাবার সরবরাহ করা হয়। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।